আচ্ছা, আমরা তাহলে পড়ছিলাম প্রোটন ইনেমার নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। গত ক্লাসে আমরা কি পড়েছি? আমরা পড়েছি যে কেমিক্যাল শিফট বলতে কি কি বোঝায়, কেমিক্যাল শিফট কিভাবে ওর সঙ্গে শিল্ডিং এবং ডিশিল্ডিং এই দুটো শব্দ কিভাবে ওতপ্রোতভাবে জড়িত, এবং প্রোটনের ইলেকট্রনিক এনভায়রনমেন্টের জন্য কিভাবে একটা প্রোটন শিল্ডেড হতে পারে, শিল্ডেড হলে লোয়ার ডেল্টা ভ্যালুতে অ্যাবজর্ব হবে আর ডিশিল্ডেড হলে হায়ার ডেল্টা ভ্যালুতে অ্যাবজর্ব হবে, সেইটা আমরা বুঝেছি। এবং আমরা লাস্ট যে পার্টটা ডিসকাশন করছিলাম সেইটা হচ্ছে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং কেমিক্যাল শিফট, মানে কোন কোন ফ্যাক্টর কেমিক্যাল শিফটকে ইনফ্লুয়েন্স করছে। কি কি আমরা দেখেছি? মেনলি আমরা পড়েছি যে ইলেকট্রোনেগেটিভিটি অফ অ্যাডজাসেন্ট অ্যাটম। তাহলে যদি মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকে তাহলে সে বেশি ইলেকট্রন টেনে নেবে, ফলে ওই মানে অ্যাডজাসেন্ট প্রোটন বা নিয়ারেস্ট প্রোটনের ইলেকট্রনের ডেনসিটি কমবে, সে বেশি পরিমাণে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডকে এক্সপেরিয়েন্স করবে, তার স্পিন স্টেটগুলোর স্প্লিটিং বেশি হবে, সে হায়ার ডেল ভ্যালুতে রেজোনেট করবে বা সেটাই হচ্ছে ডিশিল্ডিং জোনের দিকে যাবে। এবং সেটা যদি একটা জায়গাতে নাম্বার অফ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম বেশি থাকে তাও বেশি করে ডিশিল্ডিং হবে। এবং যেটা লাস্ট আমরা পড়েছি যে অ্যালকেনের ক্ষেত্রে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি কার্বনের সঙ্গে অ্যাটাচ যে হাইড্রোজেনগুলো তার কেমিক্যাল শিফট কোন দিকে যায় সেইটা আমরা বুঝেছি। প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি কার্বনের সঙ্গে অ্যাটাচ প্রোটনগুলোর কেমিক্যাল শিফট আস্তে আস্তে প্রাইমারি থেকে সেকেন্ডারি বেশি হয়, সেকেন্ডারি থেকে টারশিয়ারি হয়। সেটা কেন আমরা বুঝেছি না, হাইড্রোজেনের থেকে কার্বন মোর ইলেকট্রোনেগেটিভ, এইটা দিয়েই আমরা ব্যাখ্যা করেছি গত ক্লাসে। বেশ, তো এই জায়গা থেকে আজকে যদি আমরা শুরু করি, যেটা শুরু করব, ইট ইজ কল্ড অ্যানাইসোট্রপিক এফেক্ট। অ্যানাইসোট্রপিক এফেক্ট একটা ইন্টারেস্টিং পার্ট। কি সেই পার্টটা? না, আমরা কিছু কিছু পার্টিকুলার টাইপ অফ প্রোটনের যদি ডেল ভ্যালুকে একটু বোঝার চেষ্টা করি, যে ধর আমার অ্যালকিন আছে, অ্যালকিন মানে কার্বন কার্বন ডবল বন্ডের সঙ্গে অ্যাটাচ যে প্রোটন, তার ভ্যালু আসে ডেল্টা ভ্যালু ইন ppm, একটা রেঞ্জ দিচ্ছি 4 থেকে 6 ppm এ আসে, 4 থেকে 6 ppm এ আসে। বেনজিন রিং এর সঙ্গে অ্যাটাচ যে প্রোটন মানে অ্যারোমেটিক প্রোটন, এটা আসে 7 থেকে 8 রেঞ্জে আসে, 7 to 8 বা 6 to 9 ও বলতে পারি। যদি আমাদের এরকম অ্যালডিহাইডের প্রোটন হয়, অ্যালডিহাইডের প্রোটন এটা 9 থেকে 10 রেঞ্জে আসে। আবার অ্যালকিনাইল মানে sp হাইব্রিডাইজড, এ আসে 1.5 ধর 2 থেকে 3 রেঞ্জে আসে, 2 থেকে 3 রেঞ্জে আসে। তাহলে প্রথম কথা হচ্ছে যে আমরা অ্যালকেনের ক্ষেত্রে কি দেখেছি না, অ্যালকেনের ক্ষেত্রে এভারেজ মনে কর 1.2 ppm। তাহলে আমরা কিভাবে বোঝার চেষ্টা করছি না, একটা sp3 হাইব্রিডাইজড কার্বনের সঙ্গে অ্যাটাচ যে হাইড্রোজেন তার ভ্যালু আসছে 1.2 ppm। যদি ওটা sp2 হয়ে যায় তখন ডেল ভ্যালুটা অ্যাব্রাপ্টলি বেড়ে গেল কোথায় না 4 to 6। আবার যখন এটা sp হয়ে গেল তখন কমে হয়ে গেল 2 to 3। তাহলে কোনোভাবেই এই ভ্যালুগুলো ওই কার্বনের হাইব্রিডাইজেশনের সঙ্গে অ্যাসোসিয়েট নয়,
মানে sp3 sp2 বা sp ওই পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার বা p ক্যারেক্টার দিয়ে কোনোভাবেই এগুলোকে ব্যাখ্যা করা যাচ্ছে না। মানে এই কার্বনের সঙ্গে অ্যাটাচ যে হাইড্রোজেন বা এইটার এদের ভ্যালু অনেক বেশি, সাডেনলি অনেক বেশি এই প্রোটনগুলোকে ডিসিল্ডেড বলবো। দে আর ম্যাক্সিমাম ডিসিল্ডেড, এরা নর্মাল যেখানে আসা উচিত ছিল সেখান থেকে অনেক বেশি ডিসিল্ডেড। কেন সেইটাকেই ব্যাখ্যা করতে হবে। এরা অনেক বেশি ডিসিল্ডেড, তার কারণ এদের মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরটা হচ্ছে এদের পাই ক্লাউড। এই পাই ক্লাউডের জন্য এদের নিজস্ব একটা এক্সট্রা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তাহলে কি বলছি, এই সব মলিকুলে যে পাই বন্ড আছে সেই পাই বন্ডের জন্য কি হয় না পাই ক্লাউড অফ ইলেকট্রন আছে, পাই ক্লাউড অফ ইলেকট্রন। তার কি হয়, একটা পার্টিকুলার ডাইরেকশনে সার্কুলেশন হয়। এই কথাগুলো ভালো করে একটু মুখস্থ করতে হবে। এই প্রত্যেকগুলো কেসের ক্ষেত্রে সবার ক্ষেত্রে পাই বন্ড আছে। পাই বন্ড থাকার জন্য আমরা সেটাকে আরেকটু অ্যাডভান্স লেভেলে চিন্তা করব, পাই ক্লাউড অফ ইলেকট্রন আছে। এবং আমরা আরেকটু চিন্তা করব পাই ক্লাউডের সার্কুলেশন হয়। এই পাই ক্লাউডের সার্কুলেশনের জন্য একটা ইলেকট্রিক ফিল্ড এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ম্যাগনেটিক ফিল্ড কারেন্ট, ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়। তাহলে কি বলছি, পাই ক্লাউডের জন্য একটা এক্সট্রা করে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়। সেই ম্যাগনেটিক ফিল্ড জেনারেশনটা কীরকমই সেইটা একটু ছবি এঁকে এঁকে মুখস্থ করতে হবে। কীরকমই সেটা যদি আমরা এরকম করে একটু দেখাই, যে সি সি এখানে ডবল বন্ডটা আছে, এই ডবল বন্ডের জন্য এই ডবল বন্ডের ওপর থেকে নিচ পর্যন্ত এই রকম করে একটা ম্যাগনেটিক কারেন্ট ডেভেলপ করে, এই ওপর থেকে নিচ পর্যন্ত এই রকম ভাবে কি ডেভেলপ করে, একটা ওপর থেকে নিচ পর্যন্ত ম্যাগনেটিক ফিল্ড কারেন্ট ডেভেলপ করে। এই ছবিটাকে ভালো করে একে মুখস্থ করতে হবে। মোদ্দা কথা হচ্ছে যে এইটা কি, সেটা না এই ডবল বন্ডের এরকমই পাই ক্লাউডের সার্কুলেশনের জন্য ম্যাগনেটিক ফিল্ড কারেন্ট, এটাকে আমরা এক কথাতে বলি রিং কারেন্ট। সরি, এখানে এটা ডবল বন্ডের জন্য আমরা বলবো যে পাই ক্লাউডের জন্য একটা কারেন্ট ডেভেলপ করে, একটা ম্যাগনেটিক ফিল্ড কারেন্ট ডেভেলপ করে। এই ম্যাগনেটিক ফিল্ড কারেন্টের ডিরেকশনটা কোন দিকে হয়, ডিরেকশনটা হয় ডাইরেক্টলি অপোজিং টু এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড B0। মানে এনএমআর মেশিনে যখনই ঢোকানো হয় তখনই এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে এই ডবল বন্ডের জন্য আরেকটা রিং কারেন্ট ডেভেলপ করে, যে রিং কারেন্টটা এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে অপোজিং। তাহলে অপোজিং যখন মানে তখন কি হচ্ছে, এই এই পাই কারেন্টটা, এটাকে বলছি আমরা পাই কারেন্ট। এই পাই কারেন্টটা কি করছে, না এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডকে অপোজ করছে। ফলে এই পাই কারেন্টটা যে রিজিয়নে আছে সেই রিজিয়নের ভেতরে যদি কোনো প্রোটন থাকে, সেই প্রোটনটা এক্সট্রিমলি সিল্ডেড বা ওটাকে বলবো শিল্ডিং জোন। কি বলবো ওটাকে, শিল্ডিং জোন। তাহলে কোনটা শিল্ডিং জোন না এইটা, এই দিস ইজ দ্য শিল্ডিং জোন। এই রিজিয়নটার মধ্যে যদি কোনো প্রোটন আসে সে হবে এক্সট্রিমলি শিল্ডেড মানে ও এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডকে খুব কম এক্সপেরিয়েন্স করতে পারবে। ফলে ওর
ডেল্টা ভ্যালু খুব কম হবে যদি কোনো প্রোটন এর ভেতরে পড়ে যায়। ঠিক উল্টোটা, যে জোনটা হবে শিল্ডিং জোন তার ঠিক বাইরেটা হবে এক্সট্রিমলি ডিশিল্ডিং জোন। শিল্ডিং জোনের বাইরে এখানে যদি কোনো প্রোটন থাকে সেই প্রোটনটা পড়বে এক্সট্রিমলি ডিশিল্ডেড। তাহলে কি দাঁড়ালো, এই জোনটা শিল্ডিং জোন, শিল্ডিং জোনের বাইরের জোনটা হবে ডিশিল্ডিং জোন। তাহলে আমাদের একটু খেয়াল করে দেখ, অ্যালকিন সিসি ডবল বন্ডের এই বাইরের যে প্রোটন, মানে যেটাকে আমরা বলবো ভিনাইলিক প্রোটন বা বলবো sp2 কার্বনের সঙ্গে অ্যাটাচ যে প্রোটন, দ্যাট ফলস ইন এ ডিশিল্ডিং জোন। এরা কোন জোনে পড়ে? এরা ডিশিল্ডিং জোনে পড়ে, ফলেই এদের ডেল ভ্যালু এত অ্যাব্রাপ্টলি বেশি হয় 4 থেকে 6। তাহলে এই ব্যাপারটা একটু কঠিন আছে, এটাকে একটু মুখস্থ করার চেষ্টা কর, যে বুঝতে পারবি ভালো, কিন্তু বুঝতে না পারাটাই এই লেভেলে ম্যাক্সিমাম। এটাকে একটু মুখস্থের মতো করতে হবে। কি সেই মুখস্থটা? না, সেই মুখস্থটা হচ্ছে এরকমই, একটা সি ডবল বন্ড সি আঁকতে হবে, এই পাই বন্ডটার ইলেকট্রনের সার্কুলেশন হয়। কি মানে কিরকমই? উচ্চ মাধ্যমিকে কেউ যদি সেই ফিজিক্সে ম্যাগনেটিক ফ্লাক্সের এক্সপেরিমেন্টটা করতিস, সেই একটা সাদা কাগজের উপরে ম্যাগনেটিক ফিল্ডটা কিভাবে তীর চিহ্ন দিয়ে ওপর নিচে পরপর ঘুরছে, সেই যে এক্সপেরিমেন্টটা খানিকটা সেইটার মতো এখানে পাই ক্লাউডের জন্য একটা এক্সট্রা কারেন্ট ডেভেলপ করে। সেই কারেন্টটা একটা ম্যাগনেটিক ফিল্ডের মতো, সে এইরকমই এই ডিরেকশনে যায় যে কিনা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটাকে অপোজ করে। ফলে এই যে জোন, এই জোনটা হয়ে যায় শিল্ডিং জোন। মানে ওই জোনের ভেতরে যদি কোনো প্রোটন থাকে, এখনো পর্যন্ত কেউ নেই, কিন্তু যদি কোনো প্রোটন ওই জোনের ভিতরে পড়ে যায়, দ্যাট প্রোটন উইল বি এক্সট্রিমলি শিল্ডেড। এক্সট্রিমলি শিল্ডেড মানে ওর ডেল্টা ভ্যালু খুবই কম হবে। এবং ঠিক উল্টোটা, শিল্ডিং জোনের বাইরে যে পড়বে সে হবে এক্সট্রিমলি ডিশিল্ডেড। আর আমরা জানি ডিশিল্ডেড হওয়া মানেই তার ডেল ভ্যালু অনেক বেশি হবে। তাহলে এই যে ফেনোমেননটা, এটাকেই বলা হয় অ্যানাইসোট্রপিক এফেক্ট। তাহলে অ্যানাইসোট্রপিক এফেক্টটা কি? না, এক কথায় বলতে গেলে কোনো মলিকুলে যদি পাই ক্লাউড থাকে, তাহলে পাই ক্লাউডের সার্কুলেশনের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড কারেন্ট ডেভেলপ হয়, দ্যাট বেসিক্যালি অপোজেস দ্য এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। ফলে ওই ম্যাগনেটিক ফিল্ড কারেন্টের সার্কুলেশন জোনের ভেতরে একটা এক্সট্রিমলি শিল্ডিং জোন তৈরি হয় এবং ওর ঠিক বাইরে একটা এক্সট্রিমলি ডিশিল্ডিং জোন তৈরি হয়। তার ফলে ওই ডিশিল্ডিং জোনে যে প্রোটন পড়বে তার ডেল ভ্যালু খুব বেশি হবে, আর যে প্রোটন ওই শিল্ডিং জোনে পড়বে তার ডেল ভ্যালু খুবই কম হবে। এটাকেই বলা হচ্ছে অ্যানাইসোট্রপিক এফেক্ট। অ্যানাইসোট্রপিক এফেক্ট এইটাই। তাহলে এইটা দেখা গেছে কি না, এইটা তাহলে অ্যালকিনের ক্ষেত্রে ওই জন্য কত আসে না 4 থেকে 6। ঠিক একই রকম আমরা অ্যালডিহাইডের ক্ষেত্রে একই রকম পাই ক্লাউডের সার্কুলেশনের কথা বলবো, কারণ সেখানে সি ডবল বন্ড ও আছে। কি আছে? সি ডবল বন্ড ও। ফলে এখানেও একটা এইরকমই পাই ক্লাউডের সার্কুলেশনের জন্য ম্যাগনেটিক ফিল্ড কারেন্ট এরকম করে একটা ডেভেলপ হবে, তার ডিরেকশনটা হবে এই দিকে এবং এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডকে সেটা অপোজ করবে। তার ফলে এই জোন আর এই জোনটা মিলে একটা শিল্ডিং জোন তৈরি হবে। এই শিল্ডিং জোনের ঠিক বাইরে কি হবে না, একটা ডিশিল্ডিং জোন তৈরি হবে। ডিশিল্ডিং জোন এই অ্যালডিহাইডের যে প্রোটন
ও এক্সট্রিমলি ডিসিল্ডিং জোনে পড়ে যায়, এক্সট্রিমলি ডিসিল্ডিং জোনে, সেই জন্য ওর ভ্যালু কত আসে 9 থেকে 10। এইগুলোকে এবারে একটু মুখস্থ করতে হবে যে একদম ফিক্সড অ্যালডিহাইড প্রোটন 9 থেকে 10-এ আসে। এবারে কারো কারো মনে প্রশ্ন আসবে যে অ্যালকিনের ক্ষেত্রেও এরকমই একটা রিং কারেন্ট ডেভেলপ করছে, কার্বনিলের ক্ষেত্রেও ডেভেলপ করছে, তাহলে অ্যালকিনের 4 থেকে 6 কিন্তু অ্যালডিহাইডের 9 থেকে 10 কেন? এগুলো পুরোপুরি এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। নিশ্চয়ই অ্যালকিনের এই সিল্ডিং এর জন্য এখানে যতটা ডিসিল্ডিং এফেক্ট কাজ করে, কার্বনিলে নিশ্চয়ই এখানে এফেক্ট অফ ডিসিল্ডিংটা অনেক বেশি। এই ডিসিল্ডিংটা অনেক বেশি বলেই এ আরো বেশি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এক্সপেরিয়েন্স করে, ফলে ওর ডেল ভ্যালু অনেক বেশি হয় 9 থেকে 10। এটা পুরোপুরি এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, কিন্তু বারবার করে আমি বলছি। বেশ, তাহলে এইটা গেল গিয়ে অ্যালকিন এবং অ্যালডিহাইড। এবারে আমি যদি বেনজিন রিং এর কথা বলি, সেখানে কি অবস্থা? বেনজিন রিংটা ঠিক একই। এখানে কি বলবো না, রিংয়ের পাই ক্লাউডের সার্কুলেশন, সেটার জন্য একটা রিং কারেন্ট ডেভেলপ করে, রিং কারেন্ট। ওখানে ডবল বন্ডের জন্য পাই ক্লাউড কারেন্ট, এখানে রিং এর জন্য রিং কারেন্ট ডেভেলপ করে। সে কি করে? এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডকে অপোজ করে। একদম একই রকমের জিনিস, সেম জিনিস, শুধু সেখানে একটা ইন্ডিভিজুয়াল ডবল বন্ড ছিল, এখানে পুরোটা রিং এর জন্য। তাহলে এখানে কি রকমই এই 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 এই, তাহলে এখানে দেখ এই 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 এইরকম ভাবে রিং কারেন্ট ডেভেলপ করছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে, এবং এটা পেছন দিক থেকে এরকম করে গোল গোল করে ঘুরছে। এই তাহলে কি হলো না, এর ওপর থেকে এর নিচ এই পুরোটা একটা শিল্ডিং জোন। কি হলো? এইটা একটা শিল্ডিং জোন। তাহলে তার ঠিক বাইরেটাতে কি হবে না, ডিশিল্ডিং জোন, ডিশিল্ডিং জোন। তাহলে দেখ, আমাদের বেনজিনের ক্ষেত্রে বেনজিনকে যদি এরকম করে বলি, বেনজিন এই খাতার প্লেনে আছে, প্লেনার মলিকুল, খাতার প্লেন, বুঝে নে ভালো করে। তাহলে এই খাতার ওপরে শিল্ডিং জোন, খাতার নিচে শিল্ডিং জোন, কিন্তু এই দিকে এপাশে এপাশে এদিকে তার চতুর্দিকে 6 দিকে যে বন্ড করে যে প্রোটনগুলো বেরিয়ে আছে, দ্যাট ফলস ইন এ স্ট্রং ডিশিল্ডিং জোন। মানে ঠিক বেনজিন রিং এর ওপরে, ব্যাপারটাকে বুঝে নেই, এই রিং এর ওপরে, এই রিং এর ওপরে, এই রিং এর নিচে এটা হচ্ছে শিল্ডিং জোন, আর এর বাইরে এদিকে 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 এগুলো হচ্ছে ডিশিল্ডিং জোন। তাহলে কি আমরা বুঝলাম না, শিল্ডিং জোনে কোনো প্রোটন যদি পড়ে, দ্যাট উইল হ্যাভ এক্সট্রিম লো এনএমআর ডেল ভ্যালু, প্রোটন এনএমআর ডেল ভ্যালু। আর যারা ডিশিল্ডিং জোনে পড়ছে, ওদের প্রোটন এনএমআর ভ্যালু এক্সট্রিমলি হাই। এবং বেনজিনের ক্ষেত্রে বা বেনজিন সিস্টেম ক্ষেত্রে আমরা বলবো ওটা 6.5 থেকে 8.5 বা 7 থেকে 9, মোটামুটি 9-এর নিচে 8.5 আর 6.5 থেকে 8.5 এইরকমই রেঞ্জে থাকে। এইটাই হচ্ছে গিয়ে আমাদের অ্যানাইসোট্রপিক এফেক্ট। এবারে যে পয়েন্টটা শেষে বলতে হবে যে তাহলে অ্যালকাইন ট্রিপল বন্ডের ক্ষেত্রে এরকমই হচ্ছে কেন? ট্রিপল বন্ডের ক্ষেত্রেও তো আমাদের অ্যানাইসোট্রপিক এফেক্ট কাজ করতে পারতো না। ট্রিপল বন্ডের ক্ষেত্রে এই যে পাই বন্ডের যে সার্কুলেশনটা, সেটার ডিরেকশনটা এদিকে হয়, এই দিকে, এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড B0।
তার পাই বন্ডের সার্কুলেশনটা এরকমই হয়, এই 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 এই, মানে এদিকে 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 এই রকম ডিরেকশনে হয়। এদিকে কেন হয় এটা আমি বলতে পারবো না, এটা এক্সপেরিমেন্ট বলছি। তাহলে এর ঠিক এই রিজিয়ানটা কিন্তু কোন জোনে পড়ছে না শিল্ডিং জোনে পড়ছে। ফলে চিন্তা কর, এই ট্রিপল বন্ডের এই সি ট্রিপল বন্ড সি, এই যে এইচ, এইটা একদম পুরোপুরি শিল্ডিং জোনের ভেতরে পড়ে যাচ্ছে। তার ফলে ওর ডেল ভ্যালু কমে যাচ্ছে, 2 to 3 এর মধ্যে আসছে। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। অ্যালকিন, কার্বনিল, বেনজিন রিং, এদের পাই বন্ডের সার্কুলেশনের জন্য ওপরে নিচে স্ট্রং শিল্ডিং জোন, বাইরে স্ট্রং ডিশিল্ডিং জোন তৈরি হয় বলেই ওদের সঙ্গে ভিনাইলিক প্রোটন, অ্যালডিহাইড প্রোটন, বেনজিন রিং এর প্রোটন দে ফলস ইন এ ডিশিল্ডিং জোন, ফলে ওদের ডেল ভ্যালু অনেক বেশি আসে। কিন্তু অ্যালকাইন ট্রিপল বন্ডের প্রোটনটা তার পাই ক্লাউডের পাই কারেন্ট ডেনসিটি এমন ভাবে রোটেট করে, এমন ডিরেকশনে, যে সেখানে অ্যালকিন আনাইল প্রোটন সে কিন্তু শিল্ডিং জোনে পড়ে যায়, ফলে তার ডেল ভ্যালু কমে যায়। কমে কত পড়ে না 2 to 3 রেঞ্জে পড়ে। এইটাই হচ্ছে গিয়ে মোটামুটি ক্ষেত্রে একটা বক্তব্য যে কিভাবে এই সিস্টেমগুলোর ক্ষেত্রে অ্যানাইসোট্রপিক এফেক্ট কিভাবে কাজ করে এবং তার জন্য প্রোটনের এনএমআর ডেল ভ্যালু কিভাবে চেঞ্জ হয়, সেইটা মোটামুটি আন্ডার গ্রাজুয়েট লেভেলে এরকম করে আমরা বুঝালাম। বেশ, এইটার উপরে বেস করে আমাদের নেক্সট যে কথাগুলো বলতে হবে, খুব ইম্পর্টেন্ট, যে এনএমআর এবং অ্যারোমেটিসিটি, মানে অ্যারোমেটিসিটির সঙ্গে প্রোটন এনএমআর ওতপ্রোতভাবে জড়িত। অ্যারোমেটিসিটি, কোন মলিকুল অ্যারোমেটিক হ্যাঁ কি না সেইটা বোঝার জন্য ফার্স্ট সেমিস্টারে আমরা হুকেল রুল পড়েছিলাম, কিন্তু হুকেল রুল দিয়ে আজকাল কেউ ওসব কিছু টেস্টিং হয় না। এটাই হচ্ছে সবথেকে অ্যাকসেপ্টেবল মডার্ন মেথড। যদি কোনো মলিকুল অ্যারোমেটিক হয় তাহলে তার রিং কারেন্ট থাকবে, মানে তার অ্যানাইসোট্রপিক রিং কারেন্ট থাকবে, মানে এই যে আমরা এঁকেছিলাম, তাহলে এদের জন্য ওপরে এবং যে নিচ জুড়ে একটা শিল্ডিং জোন তৈরি হবে এবং তার বাইরে একটা ডিশিল্ডিং জোন তৈরি হবে। তাহলে সমস্ত অ্যারোমেটিক মলিকুল যারা অ্যারোমেটিক তাদের এই একটা কি থাকবে, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে একটা অ্যারোমেটিক রিং কারেন্ট থাকবে। আবার বলছি, যে সমস্ত মলিকুল অ্যারোমেটিক তাদের কি থাকবে না এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে তাদের একটা অ্যারোমেটিক রিং কারেন্ট থাকবে, যে রিং কারেন্টটা এমন ভাবে সার্কুলেট করবে যে রিং এর ওপরে এবং নিচে একটা স্ট্রং শিল্ডিং জোন তৈরি হবে এবং ওটার বাইরে একটা স্ট্রং ডিশিল্ডিং জোন তৈরি হবে। ফলে অ্যারোমেটিক সিস্টেমের যে প্রোটনগুলো এরকমই বাইরের দিকে আছে তারা সবাই ডিশিল্ডিং জোনে পড়ে এবং এই প্রোটনগুলোর ভ্যালু আসে 7 থেকে 8.5 পর্যন্ত বা 6.5 থেকে 8.5 ppm এ আসে। এটা একদম অ্যাকসেপ্টেড হয়ে গেছে যে কোনো মলিকুলের এনএমআর নিলাম, এনএমআরে যদি কোনো প্রোটনের ডেল ভ্যালু 7 থেকে 8 ppm রেঞ্জে আসে, তখন চোখ বন্ধ করে আমরা বলে দিই যে নিশ্চয়ই ওই মলিকুলে কোনো অ্যারোমেটিক নিউক্লিয়াস আছে। আবার বলছি কি আছে
না অ্যারোমেটিক নিউক্লিয়াস আছে, ফলে যেমন অ্যারোমেটিক প্রোটন আছে বলেই সে এই রেঞ্জে অ্যাবজর্ব করছে। তাহলে এইটা কিন্তু একটা টেস্ট অফ অ্যারোমেটিসিটি, কোন মলিকুল যে অ্যারোমেটিক হ্যাঁ কি না, ওই হুকেল রুল আর চলবে না এখানে। এটাই অ্যাকসেপ্টেড মেথড যে কোনো মলিকুল অ্যারোমেটিক কিনা তাকে প্রোটন এনএমআর মেশিনে দিয়ে দিলেই আমরা বুঝতে পারবো যদি ডেল ভ্যালু 7 থেকে 8 বা 7-এর একটু কম 8-এর একটু বেশি এই রেঞ্জে যদি কেউ আসে, তখন আমরা মোটামুটি চোখ বন্ধ করে বলে দেই যে এখানে একটা অ্যারোমেটিক নিউক্লিয়াস আছে। এবং এই কথাটা আরো কিভাবে আমরা এক্সটেন্ডেড ভার্সনে নিয়ে যেতে পারি, এই যে অ্যারোমেটিক নিউক্লিয়াসের কথাটা বলছি, এটা বেনজিন, ন্যাপথালিন, অ্যানথ্রাসিন, ফেনান্থ্রিন এই সিস্টেমের বাইরে বেরিয়ে গিয়েও আমরা মাল্টি অ্যানিউলিন সিস্টেমের কথাও কিন্তু বলবো। খুব ইন্টারেস্টিং, এগুলো শিখতে হবে। অ্যানিউলিনের কথা আমরা শিখেছি কি, সেটা এই রকমই টাইপের সিস্টেম, এই লার্জ রিং সিস্টেম উইথ কনজুগেটেড ডবল বন্ড, এইগুলো আমরা শিখেছিলাম। পর ডবল বন্ডের কথা আমরা পড়েছিলাম। এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে কি আছে না, স্ট্রাকচারগুলো দেখ, প্রোটন বাইরে আছে, এই প্রোটনগুলো সবই বাইরে আছে, এই 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 এই, কিন্তু এখানের প্রোটনটা ভেতরে আছে। কি অসাধারণ, দেখ এই প্রোটনটা ভেতরে আছে। তাহলে এখানে এই রকমই 4টে প্রোটন কোথায় আছে, ভেতরে আছে। এইটা কত অ্যানিউলিন, দেখ এই 1 2 3 4 5 6 7 8, 8 দুগুণে 16 অ্যানিউলিন। এরকম করে অ্যানিউলিনের স্ট্রাকচার হতে পারে 16, 18 এটসেট্রা হতেই পারে। তাহলে মানে সেখানে কি থাকবে না, এই 16 অ্যানিউলিন, এরকম করে লিখে না 16 অ্যানিউলিন, এটা অ্যান্টি অ্যারোমেটিক। কিন্তু যদি 18 অ্যানিউলিন হয় তখন কিন্তু সেটা অ্যারোমেটিক। তাহলে কি করে বুঝবো না, 16 অ্যানিউলিনকে এনএমআর যদি নিই তখন তার এই প্রোটনগুলোর কিন্তু ওই অ্যানাইসোট্রপিক এফেক্ট শো করবে না। এই প্রোটনগুলো অ্যানাইসোট্রপিক এফেক্ট শো করবে না। কিন্তু ভালো করে বুঝে রাখ, আমরা যদি 18 অ্যানিউলিন নিই, তার স্ট্রাকচারটা এখানে ড্র করছি না, তো মানে তোরা ড্র করে নিবি। আচ্ছা বেশ, আমি একটু ড্র করে না হলে দেই। আমরা যদি 18 অ্যানিউলিনটা ড্র করি, এইটা এলো, এখান থেকে এই এলো, আবার এখান থেকে এখান থেকেও এই, তাহলে 18 অ্যানিউলিন এইটা, তারপরে এইটা, এই 18 অ্যানিউলিন। এখানে ভেতরে কটা প্রোটন আছে দেখ, এই 6টা প্রোটন ভেতরে আছে আর বাকি সব প্রোটন বাইরের দিকে আছে। তাহলে এইটা 18 অ্যানিউলিন। তাহলে এই মলিকুলের এইটা যদি বোর্ডের প্লেনে থাকে, এরকম করে দেখ, প্লেনের উপরে এবং প্লেনের নিচে স্ট্রংলি শিল্ডিং জোন, আর প্লেনের বাইরে এই প্রোটনগুলো পড়বে স্ট্রংলি ডিশিল্ডিং জোন। স্ট্রংলি কোথায়? ডিশিল্ডিং জোনে। এবং এই মলিকুলটা অ্যারোমেটিক বলেই এর একটা অ্যারোমেটিক রিং কারেন্ট থাকবে। রিং কারেন্ট থাকার জন্য
তাহলে ভাব এই ভেতরের যে 6টা প্রোটন এরা কিন্তু এই প্রথমবারের জন্য আমরা দেখাচ্ছি দে ফলস ইন এ স্ট্রং ডিসিল্ডিং এরা স্ট্রং সিল্ডিং জোনে পড়বে এবং এটা এতটাই স্ট্রং সিল্ডিং মানে জোনে পড়ে এইগুলো মুখস্থ রাখতে হবে এর এনএমআর এর ডেল ভ্যালু নেগেটিভ হয়ে যায় 1.8 ppm। পরীক্ষায় এরকম কোশ্চেন করে যে এনএমআর এর প্রোটন ভ্যালু নেগেটিভ ডেল্টা ভ্যালু হয় এরকম এক্সাম্পল আছে। হ্যাঁ, বলতে হবে এই রকমই অ্যারোমেটিক সিস্টেম যেখানে স্ট্রং রিং কারেন্ট ডেভেলপ করে, ফলে ওই রিং কারেন্টের ভেতরে যদি কোনো প্রোটন পড়ে যায় দ্যাট উইল বি স্ট্রংলি শিল্ডেড, এতটাই স্ট্রংলি শিল্ডেড যে তার এনএমআর এর ডেল ভ্যালুটা নেগেটিভ এবং বাইরের ভ্যালু এতটাই শিল্ডেড 8.9 ppm বা 9 ppm এই রেঞ্জে আসে। তাহলে আমরা বোঝাতে পারলাম যে এইভাবে কোনো সিস্টেম যদি অ্যারোমেটিক হয় তাহলে তার এই রকমই দুটো টাইপের প্রোটন, দুটোই দেখ ভিনাইলিক প্রোটন, দুটো টাইপের প্রোটনই ডবল বন্ডের সঙ্গে অ্যাটাচড, কিন্তু ইন্টারেস্টিং দেখ একটা প্রোটনের ডেল ভ্যালু -1.8, অন্য বাইরের প্রোটনগুলোর ভ্যালু +9 ppm। কেন না ভেতরের গুলো স্ট্রংলি শিল্ডিং জোনে পড়ে, বাইরের গুলো স্ট্রংলি ডিশিল্ডিং জোনে পড়ে। কিন্তু যদি মলিকুল অ্যান্টি অ্যারোমেটিক হয় এই রকম ডিফারেন্সিয়েশনটা হয় না। নরমাল প্রোটনের যা ভ্যালু ওই 1.5, 2, 3 এর মধ্যে, বাইরের ভেতরের সবই একই রকমই হয়, কোনো সেপারেট কিছু হয় না, ওরকম করে সেপারেট কিছু হয় না। তাহলে এইভাবে আমরা কিন্তু এখন থেকে এনএমআর দিয়েই বলবো কোনো মলিকুলের মধ্যে অ্যারোমেটিক নিউক্লিয়াস আছে কি নেই, আছে কি নেই সেটা অ্যারোমেটিক নিউক্লিয়াস দিয়েই আমরা বলতে পারবো। বেশ, তাহলে আমরা কি দেখলাম না আমরা শুধু আগে বলছিলাম যে ওই শিল্ডিং জোনের ভেতরে কেউ পড়লে তার ভ্যালু কম হয়ে যায় এবং এই প্রথম আমরা 18 অ্যানিউলিনের এক্সাম্পল দিলাম যেখানে দিয়ে কিভাবে দেখালাম যে সত্যি সত্যি শিল্ডিং জোনে পড়লে মানে ভ্যালু কত কমে যেতে পারে এবং শুধু কমে নয় ভ্যালুটা কিভাবে নেগেটিভ হয় সেটাও আমরা দেখালাম। আরো দু একটা এক্সাম্পল দেখ এরকম ভাবে শিল্ডিং জোনে পড়লে তার ভ্যালু কিভাবে কমে যায় তার দু একটা এক্সাম্পল দেখ। এইরকম একটা মলিকুল, ন্যাচারালি অকারিং মলিকুল, এই মলিকুলটা, এই মলিকুল একটা টারপিন মলিকুল, এই মলিকুলটা একটা টারপিন মলিকুল, এইখানে এইটাও একটা মিথাইল, এটাও একটা মিথাইল। এখন কেউ যদি জিজ্ঞেস করে এই মিথাইলের প্রোটন আর এই মিথাইলের প্রোটন এদের কেমিক্যাল সিড ভ্যালু একই হবে নাকি ডিফারেন্ট হবে? আপাত দৃষ্টিতে মনে হতে পারে এই দুটো মিথাইল তো কেমিক্যালি ইকুইভ্যালেন্ট প্রায়, কিন্তু না, এদের স্ট্রাকচারটাকে যদি ড্র করা যায় তাহলে এইরকমই একটা স্ট্রাকচার আসে, এইরকমই একটা স্ট্রাকচার। এইখানে এই ডবল বন্ডটা এখানে, এই CH3, এই CH3, এইরকমই একটা স্ট্রাকচার আসে এবং এই মিথাইলটা এই পাই ক্লাউডের ওপরে পড়ে, এই মিথাইলটা এই পাই ক্লাউডটার ওপরে পড়ে, ফলে ও কি সরি ছবিটা আঁকাটা একটু ভুল হয়ে গেছে, 2, 4, 5 এটা এই রকম হবে। 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5
CH3 এবারে এই মিথাইলটা এই পাই ক্লাউডের ওপরে পড়ছে, ফলে এই মিথাইলটা খানিকটা শিল্ডিং জোনে চলে যাচ্ছে আর এটা খানিকটা ডিশিল্ডিং জোনে চলে যাচ্ছে। ফলে এক্সপেরিমেন্ট বলছে এর এনএমআর ভ্যালু আছে 0.89 ppm, এর আছে 1.27 ppm, সম্পূর্ণ মানে ডিফারেন্ট ভ্যালু। দিস টু মিথাইল আর নট কেমিক্যালি। আরো এক ধরনের মলিকুলার এক্সাম্পল দেখানো হচ্ছে 7 প্যারাসাইক্লোফ্যান। প্যারাসাইক্লোফ্যান মলিকুল কিরকমই না, এই বেঞ্জিন রিং তার প্যারা পজিশন থেকে CH2 পরপর বেরিয়ে এরকম করে রিং করে আছে। এই প্যারা মানে প্যারা থেকে, আর এই 7 মানে হচ্ছে মোট কটা কার্বন আছে রিংয়ের বাইরে। তাহলে 7 প্যারাসাইক্লোফেনের স্ট্রাকচারটা এইরকমই হবে। এই CH2 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 এই 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 এই। তখন দেখ এই CH2টা এটা তো ঠিক যেন ঘুরে রিংয়ের ওপরে পড়লো, ফলে ও একদম রিংয়ের শিল্ডিং জোনের একদম ওপরে পড়ে যাচ্ছে। কোথায় পড়ছে? রিংয়ের শিল্ডিং জোনের একদম ওপরে। এনএমআর ভ্যালুগুলো যদি দেখা যায়, এর ডেল ভ্যালু হয় 2.84 ppm, এর হয় 1.0 ppm, এরও হয় 1.0 ppm, কিন্তু মাঝখানেরটার আবার নেগেটিভ হয়ে যায় -0.6 ppm, কারণ এ একদম পুরো যেন রিংয়ের ওপরে পড়ে যায়, ফলে শিল্ডিং জোনের ভেতরে পড়ে যাচ্ছে। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম। কি আমরা শিখলাম অ্যানাইসোট্রপিক এফেক্ট। কি সেই জিনিসটা না, পাই ক্লাউডের সার্কুলেশনের জন্য আরেকটা এক্সট্রা ম্যাগনেটিক ফিল্ড কারেন্ট ডেভেলপ করে, যে কিনা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডকে অপোজ করে। ওই রকম মলিকুলের যেভাবে সার্কুলেশনটা হয় ম্যাগনেটিক ফিল্ড কারেন্টের, সেইটার জোনের ভেতরে একটা স্ট্রং শিল্ডিং জোন তৈরি হয়, তার বাইরে একটা স্ট্রং ডিশিল্ডিং জোন তৈরি হয়। এই শিল্ডিং জোনের ভেতরে যে প্রোটন পড়বে তার ডেল ভ্যালু অত্যন্ত কম হবে, আর যে স্ট্রং ডিশিল্ডিং জোনে পড়বে তার ডেল ভ্যালু অনেক বেশি হবে। সেটাই আমরা দেখলাম যে ভিনাইলিক প্রোটন 4 থেকে 6, অ্যালডিহাইড প্রোটন 8 থেকে 9, বেঞ্জিন রিংয়ের 6 থেকে 8, এবং এরা সবাই স্ট্রংলি ডিশিল্ডেড। আবার অ্যালকাইন ট্রিপল বন্ডের সঙ্গে অ্যাটাচ প্রোটন, তার রিং কারেন্টের সার্কুলেশন যদি আমরা দেখি, ওই প্রোটন আবার শিল্ডিং জোনে ঢুকে যায়, ফলে ওর ভ্যালু কমে যায় 2 থেকে 3। এইটা আমরা বুঝলাম। আর কি আমরা পড়েছি না, অ্যারোমেটিসিটি। যে সমস্ত মলিকুল অ্যারোমেটিক, ওদের ওই বেঞ্জিনের মতো রিং কারেন্ট ডেভেলপ করে, ফলে একটা শিল্ডিং জোন আর একটা ডিশিল্ডিং জোন তৈরি হয়। যারা শিল্ডিং এ পড়বে তাদের ভ্যালু অত্যন্ত কম, যারা ডিশিল্ডিং এ পড়বে ওদের ভ্যালু অত্যন্ত বেশি। এইটা দেখেই এখন বলতে হবে কোন মলিকুল অ্যারোমেটিক হ্যাঁ কি না। সে ক্যাটায়নিক হতে পারে, অ্যানায়নিক হতে পারে। মানে যদি 7 থেকে 8 এই রেঞ্জে কোনো প্রোটন আসে, আমরা বলবো যে ওই মলিকুলের মধ্যে অ্যারোমেটিক নিউক্লিয়াস আছে। এবং সেইটার এক্সাম্পল আমরা দেখালাম যে 18 অ্যানিউলিন সিস্টেমের ক্ষেত্রে দুরকম প্রোটন আছে, একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল। ওই মলিকুলটা অ্যারোমেটিক বলে ইন্টারনাল প্রোটন এত স্ট্রংলি শিল্ডিং জোনে পড়ে যায়
যে তার ডেল ভ্যালু নেগেটিভ আসে। শুধু ওই মলিকুল নয়, প্যারাসাইক্লোফেনের একদম মাঝখানের যে প্রোটনগুলো CH2 প্রোটন, দ্যাট অলসো ফলস আন্ডার স্ট্রংলি শিল্ডিং জোন, ওই ভ্যালুও নেগেটিভ আসে। তাহলে এইরকম ভাবে আমরা এই পার্টটা শেষ করলাম। এর পরের দিন থেকে আমরা কিভাবে স্পিন স্প্লিটিং হয় সেইটা আমরা পড়া শুরু করব। স্পিন স্প্লিটিং।